আজকে শুরুতেই গ্যাঞ্জাম করুম না। দালাল গোষ্ঠীর লগে না, আপনাকে লগে জি আপনাকে লগে ওই যে যারা এই গত 2 দিন ধরে খালি আপডেট কি বইলা সিক্কুর পারতেছেন, আজকে গ্যাঞ্জাম হইব আপনাকে লগে। মানে ওই যে ডেস্টিনির 104 নম্বর বোর্ড মিটিংটা হইলো, ওই যে 27 তারিখ আর 29 তারিখ, এই 2 দিন মিলাইয়া। তো এই বোর্ড মিটিং এর পরে যারা মানে আপডেট কি এইসবের মানে বিষয় নিয়ে যারা খুবই অস্থির হয়ে উঠছেন, আজকে গ্যাঞ্জাম হইব আপনাকে লগে। ভাইজান শোনেন, এত অস্থির হইলে কি চলে বলেন তো? এত অস্থির হইলে চলে? শোনেন আপনি করে একটা হাদিস কই, একটু ওয়াজ করি, কি বলেন? একটা হাদিস, এটা একটা সহি হাদিস মুসনাদে আহমেদের মেবি, যে ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। তো আপনি কি শয়তানের গুণ লয়ে তাড়াহুড়া করবেন, নাকি ধীরস্থির হয়ে কাজ করবেন, ধীরস্থির হয়ে চিন্তা ভাবনা করবেন? এটা করা উচিত না। তো এত অস্থির হন কেন ভাই? আলিস সেন্টারের আমগো যারা দায়িত্বশীল আছেন, তাগো উপরে ভাই ভরসা রাখেন। আলিস সেন্টারে আমগো যে দায়িত্বশীল আছে, তাগো উপরে ভরসা রাখেন এবং তাগরে সময় দেন, এগুলো কাজ করার সময় তো দিবেন। আমি অবাক হইলাম, দেখলাম মিটিং এর পরপরই কিছু ব্যক্তি আপডেটের লেগে অস্থির হয়ে গেছেন, আপডেট কি। এবং অনেকে দেখলাম কমেন্ট করতেছেন, হ্যাঁ জীবনে আর সমস্যার সমাধান হইব না, হ্যাঁ চেয়ারম্যান ভালো না, হ্যাঁ অমুক ভালো না, যা বুঝার বুঝা নিছি আমগো, মানে আপডেট পামু মরার মরার পরে, এরকম অনেকে কইছেন। এগুলা কি ভাই সঠিক? এইরকম অস্থির হইলে বা এইরকম মানে চাইল্ডিশ অ্যাটিটিউড দেখাইলে হবে? শোনেন, আজকে আপনাকে 2টা পলিসি শিখাই দিব, ওই যে আপনারা যারা আপডেট খুঁজেন, আজকে আপনাকে 2টা পলিসি শিখাই দিব। এই পলিসির পরে আজকে থেকে আপনারা নিজেরাই সব আপডেট খুঁজে বাইর করতে পারবেন, কারো ফোন দেওয়া লাগবে না, কারো জিগানো লাগবে না, কিছু করা লাগবে না। তো আবার কইতে পারেন যে এইগুলো আবার কি, মানে আজকে আপনাকে কিছু আপডেট পলিসি দিব, এই পলিসি এইগুলা এইগুলা ফলো করলে আপনারাও তখন আমার মতো চেহারা দেখলেই মানুষের বাপের নাম কয়ে দিতে পারবেন। বোঝা গেল? তো আসেন শুরু করি তাইলে। সোহেল রানা ভাই যোগ দিছেন আমাদের সাথে, ভাই সালাম দিছেন। জি ভাই, ওয়ালাইকুম সালাম। ইমরান আলী ভাই বলতেছেন কি খবর? হ ভাই, খবর লে এই তো আইছি। যাই হোক, যে কোনো বিষয় বা যে কোনো পরিস্থিতি, এগুলো মূল্যায়ন করতে হয় পারিপার্শ্বিক ইভালুয়েশন দিয়া। আপনারা যে কোনো বিষয় জানার লিগেই খালি যে বিভিন্নভাবে জনে জনে খালি ফোন দেন আর ফোন দিয়ে আপডেট কি করেন, এটা না কইরা এই পলিসিগুলো অ্যাপ্লাই করবেন। আজকে যে এই পলিসিগুলো শেয়ার করবো, 2খান পলিসি। একখান পলিসি হইতেছে বডি ল্যাঙ্গুয়েজ পলিসি, আর আরেকখান পলিসি হইতেছে হোয়াই পলিসি। হোয়াই মানে WHY, হোয়াই পলিসি মানে কেন পলিসি। তো এইগুলো আবার কি, আসেন একটু আলোচনায় যাই। বিখ্যাত ইতালিয়ান দার্শনিক এবং কূটনীতিক নিকোলো ম্যাকিয়াভেলির একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে। সেই উক্তিটা হইতেছে, ইমরান আলী ভাই লিখছেন, তাহলে আপনারা দেরির বিষয়ে নিশ্চিত যে দেরিতে হইলে ফলাফল ভালো হয়। ও আপনি কি ভাই ওই জায়গা থেকে বাউলি দিয়ে আইছেন নাকি? যাই হোক, আমগুলোকে চালাকি করতে যায় না, কিন্তু কট খেয়ে যাবেন। কি কই শোনেন আগে। তো এই নিকোলো ম্যাকিয়াভেলি, যেই ইতালির বিখ্যাত দার্শনিক এবং কূটনীতিক, নিকোলো ম্যাকিয়াভেলির বক্তব্যটা হইল, তার এই বিখ্যাত উক্তিটা হলো এরকম যে দ্য স্ট্রংগেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দিস ওয়ার্ল্ড ইজ বডি ল্যাঙ্গুয়েজ। মানে উনি কইতেছেন যেটা, যে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ল্যাঙ্গুয়েজ হইতেছে বডি ল্যাঙ্গুয়েজ, মানে শারীরিক ভাষা আর কি। বুঝতে পারছেন? তো আসেন এইটা দিয়ে আমরা একটু আলোচনা করি। ধরেন কোনো মাইয়া আপনার প্রেমে পড়ছে, তো এই জিনিস বুঝতে কি ওই মায়ের মুখ থেকে কোনো কথা শোনা লাগবে নাকি? ওই মায়ের মুখের চাহনি, হের কথাবার্তা স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলা দেখেই তো সব বুঝে লওয়া যায়। ওই যে চোখ যে মনের কথা বলে। যাই হোক, আমরা প্রেম প্রীতিতে না যাই, আমরা কূটনীতিতেই আসি। যাই হোক, স্বামী স্ত্রীর একটা বডি ল্যাঙ্গুয়েজ, এটা আপনাগুলোকে শেয়ার করি।
এটা কিন্তু ভাই খুবই ক্যালকুলেটিভ, একদম গ্রামাটিক্যাল এবং ক্যালকুলেটিভ একটা সাইকোলজিক্যাল মেথড। মানে আপনি করে আজকে বডি ল্যাঙ্গুয়েজের উপর একটু ট্রেনিং করাই কি কন? ওই যে আপনারা যে খালি আপডেট খুঁজেন, এই বডি ল্যাঙ্গুয়েজের ধারণা পাইলে আপনারা কারোর কোনো যোগাযোগ না ছাড়াও আপনারা সব তথ্য খুঁজে বাইর করতে পারবেন। যাই হোক, যেটা করতেছিলাম, বডি ল্যাঙ্গুয়েজের একটা ইস্যু করতেছিলাম। ধরেন কোনো স্বামী স্ত্রীর মধ্যে তাদের দাম্পত্য জীবনটা সুখের না এদের ভিতরে গ্যাঞ্জাম চলতেছে, এটা বুঝবেন কেমনে? এটা বোঝার একটা পলিসি আছে, চমৎকার পলিসি। ধরেন স্বামী স্ত্রী একসাথে যখন বসে কোনো জায়গায়, ধরেন রিক্সায় বললো এক লগে, রাস্তায় দেখেন না রিক্সায় করে যায়, স্বামী স্ত্রী যাইতেছে, তো কোন পরিবারে সুখে আছে আর কোন পরিবার গ্যাঞ্জামে আছে এটা আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পারবেন। আবারও কইতেছি ভাই, এটা একটা ক্যালকুলেটিভ গ্রামাটিক্যাল সাইকোলজিক্যাল মেথড। কি সেটা? মানে ধরেন জামাই বউ আর কি, ধরেন দুইজন এক লগে রিক্সার মধ্যে বইছে, তো দুইজনের মুখ যদি দুই দিকে থাকে 45 ডিগ্রি, ধরেন একজন এদিকে 45 ডিগ্রি মুখ করে বয়ে রয়েছে, আবার আরেকজন এদিকে 45 ডিগ্রি মুখ করে বয়ে রয়েছে, তাইলে বুঝতে হইব যে এই সংসারের ভিতরে কোনো শান্তি নাই, এই সংসারের মধ্যে কি চলতেছে? গ্যাঞ্জাম চলতেছে, গ্যাঞ্জাম। আবার ধরেন এরা ধরেন দুইজন দুই দিকে মুখ না করে দুইজন সোজা বসে আছে, মানে একদম পুরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বয়ে রয়েছে, হ্যাঁ সোজা তাকায় রয়েছে এদিকে তাকায় না, হ্যাঁ সোজা তাকায় রয়েছে এদিকে তাকায় না, রিক্সার মধ্যে সোজা হয়ে বয়ে রয়েছে। তাইলে বুঝতে হইব যে এদের ভিতরে জ্ঞান যেমন নাই, আবার খুব বেশি মিল মহব্বতও নাই, আছে আর কি মোটামুটি। আবার যদি এর উল্টাটা দেখেন, মানে 45 ডিগ্রি ওই দিকে না ঘুরে 45 ডিগ্রি তার সঙ্গীর দিকে ঘুরে তাকায় আছে, দুইজনেই দুইজনের দিকে 45 ডিগ্রি ঘুরে তাকিয়ে আছে, তাইলে বুঝতে হবে হ্যাগোর মধ্যে হেভি প্রেম মহব্বত চলতেছে। তাহলে দেখেন এই যে বডি ল্যাঙ্গুয়েজের এই সাইকোলজিক্যাল যে প্যাটার্ন যেটা, বা এই বডি ল্যাঙ্গুয়েজের যে প্যাটার্ন যেটা, এইখানে কি বিস্তারিত হ্যাগরে জিগানি দরকার আছে? ওই জামাই বউরে যে আপনারা সুখে আছেন না দুঃখে আছেন, এটা কি জিগানি দরকার আছে? দরকার নাই। 1 মিনিট দাঁড়ান দেখি আমগো, ওরা আমার বিরুদ্ধে মানহানিকর পিক দিচ্ছে, কি করতে পারি বলেন? ও জুবায়েদ আহমেদ গৌস ভাই লিখছেন ওই যে দালাল গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলায় উল্টাপাল্টা কইতেছে, উল্টাপাল্টা ছবি দিতেছে, এখন কি করতে পারি বলেন? আপনি আমার কাছে পরামর্শ চাইছেন। ভাই এগুলো তো হইবই, এই যে আমগো বিরুদ্ধে উল্টাপাল্টা লেখছে না, ওই যে আমরা বলে প্রতারক চক্র, আমরা বলে ডেস্টিনি বিরোধী, আমরা বলে ডেস্টিনি ধ্বংস চাই, আমগো নিয়ে অনেক সব ইটবিতে অনেক সময় দিছে, তো কি ভালো হয়েছে? এগুলা কইবো, এগুলা দিবই, এসব চিন্তা বাদ দেন, এগুলা বাদ দিয়া নিজের কাজটা নিজে করেন, দেখবেন এগুলো সব এমনি সোজা হয়ে যাইব। আমগো এক ভাই লেখছেন, এম মনিরুজ্জামান সুমন ভাই লেখছেন, আপনারা ভণ্ড রফিকুল আমিন। এটা তো সবাই জানে, এখন আর নতুন করে তো কোয়ার কিছু নাই। যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি। তাহলে বডি ল্যাঙ্গুয়েজের যে প্যাটার্নটা শেয়ার করলাম, এখানে আপনি যখন একটা মানে কাপলকে রিক্সায় যাইতে দেখেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করলে আপনি ধরে নিতে পারবেন যে হারা সুখে আছে না দুঃখে আছে, প্রেম মহব্বতে আছে নাকি গ্যাঞ্জামের মধ্যে আছে। গেল এই পার্ট। এবার আসেন আরেকটা পলিসি শেয়ার করি। দুইটা পলিসির কথা কইছিলাম না? একটা পলিসি গেল কি বডি ল্যাঙ্গুয়েজ, আর এখন যে পলিসিটা শেয়ার করবো সেটা হলো হোয়াই পলিসি। হোয়াই পলিসি কি? আপনারা ওই যে আইরিশ বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শর নাম শুনছেন না? ওনার কিন্তু এই যে চমৎকার কিছু বই আছে, এবং যেই বই যেগুলো আছে এই বইগুলো আপনারা পড়লে অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো মেসেজ পাবেন এবং টেকনিক্যাল কিছু বিষয় পাবেন। তো ওনার একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে জর্জ বার্নার্ড শর, সেটা হলো অল সিক্রেট লাইজ অন হোয়াই। মানে যত গোপন বিষয় আছে সব লুকায়িত আছে হোয়াই শব্দটার মধ্যে। হোয়াই, WHY, হোয়াই, কেন? এই কেন শব্দের মধ্যেই সকল গোপন জিনিস লুকায়িত আছে। আপনি কোনো গোপন জিনিস খুঁজে বাইর করতে পারতেছেন না বা বুঝতেছেন না, এই WHY কোয়েশ্চনটা ফলো করবেন, হোয়াই ফলো করবেন, দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর ফকফকা পেয়ে যাবেন। মানে জর্জ বার্নার্ড শোর বক্তব্য হইল যে কোনো সিক্রেট জানার জন্য ওই সিক্রেটটাকে কেন দিয়া প্রশ্ন করবেন, তাইলেই উত্তর পাওয়া যাবেন, সব ফকফক হয়ে যাবে। তো আসেন আমরা এই দুইটা পলিসি এখন একটু প্র্যাকটিস করি। আপনারা যে খালি আপডেট খুঁজেন, আপনারা যে খালি জিগান যে কি অবস্থা কি অবস্থা কি অবস্থা কি অবস্থা, এগুলোই আসেন একটু আলোচনা করি। সোহেল রানা ভাই বলছেন, ভাই এদের কি শাস্তি হবে না? অলরেডি কি শাস্তি হইতেছে না? আপনার যে দেখেন, যারে সবাই কইতো মহাগুরু, যারে সবাই কইতো এই 45 লাখের নয়নের মণি, হেরে এখন কয় দালাল বেকুব, হেরে কয় মহাকুতুব, হেরে কয় বাটপার চোর, তো এটাই তো এগো শাস্তি। আরো কত শাস্তি এই যে এখন ধরেন আপনার ওই সিপা চাপা দিয়া, এটা আমি কমু, আলোচনা শুনলে বুঝতে পারবেন আর কি। স্বপ্নবাজ আইডি থেকে ভাই সালাম দিছেন, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম সালাম। যাই হোক, চলেন আমরা মজার কিছু টার্ম দেখি।
আজকে আমরা ওই দুইটা পলিসি দিয়ে আমরা সার্বিক পরিস্থিতি ইভালুয়েশন করব যে আসলে পরিস্থিতি কোন দিকে যাইতেছে। ধরেন দীর্ঘ 4 মাস পরে যে বোর্ড মিটিং হয়েছে, তাও আবার টানা 2 দিন, মানে একদিন গ্যাপ দেওয়া, 27 তারিখ আবার 29 তারিখ, টানা 2 দিন বোর্ড মিটিং হয়েছে। এটার কারণটা কি? বোর্ডের মেম্বাররা আনন্দে খুশিতে ঠেলায় ঘুরতে মিটিংয়ে বসে? এটা কেন দিয়া প্রশ্ন করেন। দ্বিতীয়ত, 4 মাস মিটিং হইল না কেন? আবার 4 মাস পরে মিটিং শুরুই বা হইল কেন? তাও আবার মিটিং হয়েছে 2 দিন ব্যাপী, আর মানে 27 তারিখ এবং 29 তারিখ 2 দিন ব্যাপী মিটিং হইল কেন? মিটিংয়ে সিংহভাগ ডিরেক্টর সশরীরে উপস্থিত হইল, সেইটাই বা কেন? যেখানে মিটিংয়েরই কোনো গুরুত্ব ছিল না, মিটিংয়ে আইতো না, কোনো কাম কাজের মধ্যে ছিল না, সেখানে সব মানে ডাইরেক্টর একেবারে মিটিংয়ে সশরীরে আইসা উপস্থিত হইল কেন? এই যে সব ডিরেক্টর গুলা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেল, এটার কারণটা কি? হঠাৎ করে অ্যাক্টিভ হইল কেন? হেরা কি হাউসের ঠেলায় মিটিংয়ে বসে খুশিতে ঠেলায় ঘুরতে খুবই আনন্দে? জি না, হেরা মিটিংয়ে বয় নাই, হেরা মিটিংয়ে বইতে বাধ্য হয়েছে। ভাই 4 মাস মিটিং হয় নাই কেন? কারণ বাধ্য হওয়ার মতো পরিবেশ তৈরি হয় নাই। 4 মাস পরে আবার মিটিং শুরু করলো কেন? অ্যাক্টিভ হয়ে গেল কেন? কারণ তারা মিটিং করতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? এই আমার আপনার আমাদের প্রতিবাদী ভাষায় প্রতিবাদ জারি রাখার কারণে। তো আপনার ঠেলা খাইয়া ডিরেক্টররা অ্যাক্টিভ হইয়া বোর্ড মিটিং শুরু করে দিল, আর আপনি কোন আপডেট কি? হ্যাঁ ভাই, আপনি কি ঘটনা ঘটাইতেছেন সেটাই আপনি জানেন না, এর লিগে কোন আপডেট কি আপডেট কি আপডেট কি? ওই যে যারা আপডেট খুঁজেন বিনিয়োগকারীরা, আপনাকে কইতেছি আর কি। স্বপ্নবাজ ভাই আইডি থেকে লিখছেন কেন? অবশ্যই কারণ আছে, রাইট, অবশ্যই কারণ আছে। তো ওইটাই কইতেছি আর কি। এই যে দেখেন, দীর্ঘ 4 মাস বোর্ড মিটিং বন্ধ ছিল, হঠাৎ করে 4 মাস পরে বোর্ড মিটিং শুরু হইলো। চেয়ারম্যান মহোদয় বোর্ড মিটিং এর কল করলো, ডাইরেক্টররাও সব অ্যাক্টিভ হয়ে গেল। 16 জন ডাইরেক্টরের মধ্যে 14 জনই মিটিং এ উপস্থিত ছিল, 12 জন সশরীরে একেবারে শরীর নিয়ে হাজির, আর 2 জন ছিল অনলাইনে। তো এই যে হঠাৎ সবাই যে এত অ্যাক্টিভ হয়ে গেল, এত ভালো হয়ে গেল, এমনি আমাদের অ্যাক্টিভিজমের কারণে, আপনার আমার আমাদের প্রতিবাদী ভাষার কারণে এরা মিটিংয়ে অ্যাক্টিভ হয়ে বইতে বাধ্য হয়েছে। সবার দোষ দিতেছি না, আমগো বোর্ডের ভিতরে কিন্তু সিংহভাগই ভালো, যারা ডেস্টিনি চালুর পক্ষে, হাতে গোনা কয়েকটা দালাল আছে, ওগুলার কথা কইতেছি আর কি। ওগুলা কিন্তু এমনও বোর্ড মিটিং এর মধ্যে কিন্তু আইতো না। তো এই যে এত এত ঘটনাগুলা ঘটলো, এই ঘটনাগুলা আপনি আমি আমরা আমাদের প্রতিবাদ এবং আন্দোলন জারি রাখার মাধ্যমে আমরা এই ঘটনাগুলো ঘটাইছি। তো আপনার কারণে এখন সব অ্যাক্টিভ হয়ে কাজ শুরু করলো, আর আপনি কোন আপডেট কি? এটা কি ভাই আপডেট না? আচ্ছা, তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো পজিটিভ না নেগেটিভ? তাইলে এগুলো যদি পজিটিভ হয়, তাইলে আপনি কেন এই কথা কন যে না আর কোনো কিছু ঠিক হইব না? ওই যে ওই বোর্ড মিটিং এর পরে ওই যে কেন প্রেস রিলিজ এখনো আইলো না, এটা নিয়ে দেখলাম অনেকেই দেখলাম যে ওই উল্টা পাল্টা কইতাছেন। ভাই তলে তলে তো অনেক কাম চলতেছে, সব কি আপনার কয়া হইব নাকি ভাই? সব কি পাবলিকলি কয়া হয়? আপনার তো বুঝতে হইব, আপনার তো এই মাথা খাটাইয়া চিন্তা ভাবনা করে আগাইতে হবে। আপনি হুতাশে ইমোশনালি চিন্তা করলে তো ভাই হইব না। যাই হোক, আসেন আরো একটা বিষয় শেয়ার করি। মনে আছে আপনাকে ওই যে মাস 2 আগে, চলো চলো ঢাকা চলো, আলিস সেন্টার দখল করো, ওই যে স্লোগান দিছিল যে বেকুবের গোষ্ঠী, যে দালালের গোষ্ঠী, এগুলা কই এখন? ওই বেকুবের গোষ্ঠী, ওই দালালের গোষ্ঠী এখন কই? তো আলিস সেন্টার দখল কইরা অপশক্তি নাকি দূর করব, কাগরের কথা কইছিল? ওই যে আমগো যারা পিএইচডি ফোরামের জিগরি ভাই, যারা দিন রাত পরিশ্রম করতেছে আলিস সেন্টারের কার্যক্রমকে আগায় নেওয়ার জন্য, হ্যাঁ করে এই দালালের গোষ্ঠী কইছিল না অপশক্তি, যে আলিস সেন্টার অপশক্তি মুক্ত করো কইছিল না? তো আমগো সেই আলিস সেন্টারের জিগরি ভাইরা কি এখনো আলিস সেন্টারে বয় না? বয় তো, এখনো ওরা কার্যক্রম চালাই যেতেছে না? চালাই যেতেছে। তো যে দালালের গোষ্ঠী কইছিল আলিস সেন্টার দখল করো, আলিস সেন্টার অপশক্তি মুক্ত করো, তো এগুলো হয়েছে কিছু? ওই দালালের গোষ্ঠী যে আমগো পিএইচডি ফোরামের জিগরি ভাই করে নিয়ে যে ষড়যন্ত্র করছিল, এটা বাস্তবায়ন হয়েছে? হয় নাই। তালা মারতে চাইছিল, শয়তানি কত কিছু তো করছিল।
তো এখনও তো আমগো আলিস সেন্টারের দায়িত্বশীলরা আলিস সেন্টারে বৈশাই অফিস করতেছে। তো ভাইজান, এটা কি আপডেট না? এটা কি পজিটিভ না? এটা নেগেটিভ না এটা পজিটিভ? পজিটিভ। ডেস্টিনির মুখো সাইডি থেকে এক ভাই লিখছেন, ধন্যবাদ বরান ভাই, চালাই যান। হ্যাঁ ভাই, চালাই যেতেছি। আপনি কেডা আমি জানি না ঠিক, যাই হোক আপনিও চালাই যান, সবাই চালাই যেতে হবে সমানে। তো এই যে আমগো এই সমস্ত কার্যক্রম আলিস সেন্টারের বসেই আমাদের দায়িত্বশীলরা এখনো কন্টিনিউ করতেছেন। সেই হুমকি ধামকি কই গেছে? এইগুলা ভাই পজিটিভ না নেগেটিভ? আমগো লেগে এগুলো পজিটিভ না নেগেটিভ চিন্তা করেন তো। তাহলে আমগো লেগে এগুলো যদি পজিটিভ হয়, তারপরে হুতাশে চিল্লান কেন? খালি আপডেট খুঁজেন ভাই, কাজ তো করতে দিবেন। যাই হোক, আসেন আরো আলোচনা করি। ফেসবুকে আমগো অ্যাক্টিভিজম বাড়ছে না কমছে? আজ থেকে 1 বছর আগে এই দালাল গোষ্ঠীর এই প্রতারক চক্রের বিরুদ্ধে কথা কওয়ার মতো কোনো লোক ছিল? এখন তো জনে জনে কথা কয়, জনে জনে। আমগো এক্সিকিউটিভ ফোরামের কার্যক্রম আসাদ ভাই উনি চালাইতেছে, এটা তো অনেকদিন ধরে চালাইতেছে। এখন শামীম চৌধুরী ভাই উনি ডিটুকে ব্যাকগ্রাউন্ডের কার্যক্রম শুরু করতে দেখতেছেন না? ওই যে গত একটা এপিসোড করছে চমৎকার, মিরান ভাই আর ওই যে ওই আসাদুজ্জামান দীপু বাইরে না, শুনেন আপনারা? এগুলো শোনেন না তো? আপনারা তো এইসব প্রোগ্রামও শোনেন না, কোনো অ্যাক্টিভিজমও খুঁটিনাটি স্টাডি করেন না, খালি হতাশায় চিল্লান। যাই হোক, এগুলো শুনবেন। তারপরে এর বাইরে আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম এবং আমাদের সিনিয়র পিএইচডিরা সবাই এখন কথা বলা শুরু করছে। চাঁপাইনবাবগঞ্জের আমাদের পিএইচডিরা, ময়মনসিংহের পিএইচডিরা, ঢাকার পিএইচডিরা, সারা বাংলাদেশের সকল পিএইচডিরা, এক্সিকিউটিভরা এখন মানে জনে জনে এখন ফেসবুকে লাইভ করতেছে, ফেসবুকে কথা বলতেছে, ফেসবুকে প্রতিবাদ জানাইতেছে। দালাল গোষ্ঠীরা তো দৌড়ের উপরে রাখছি আমরা, আর আপনারা কোন ভাই আপডেট কি? স্বপ্নবাজ লিখছেন যে কুতুব দেখার টাইম নাই, 45 লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। খেলা শেষ, তার খেলা কাছাকাছি কাছাকাছি পর্যায়ে চলে আসছে। মানে দিস ইজ জাস্ট নকিং এট দ্য ডোর। আমি কমন একটু পরে। মাসুম রেজা ভাই জয়পুরহাট জেলা থেকে যোগ দিচ্ছেন। জি ভাই, ধন্যবাদ। তাহলে এখন দেখেন, গত 1 বছর আগে আমাদের ফেসবুকের অ্যাক্টিভিজম আর এখনের অ্যাক্টিভিজম আপনি যদি হিসাব করেন, এখন জনে জনে দলে দলে সকলে মিলে অ্যাক্টিভ হইয়া এই অন্যায়ের বিরুদ্ধে, দালাল গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো শুরু করে দিছে। দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ পলিসি। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আপনি কি প্রতিবাদ জানানো শুরু করছেন? যারা হতাশে ছিলেন, শুরু করেন নাই? আপনাদের তো আগেই কইছি যে দালাল গোষ্ঠীর একদিন আর আমগো যেই কয়দিন লাগে আমরাও দেখে নিতে চাই। এই মানসিকতা যাদের আছে হেরাই ভাই আমারে ফোন দিয়া মজা পাইবেন। ওই যে আমি আগেই কইছিলাম যে আপনারা যারা খালি আপডেট খুঁজেন, হেরা আমার ফোন দিয়া মজা পাইবেন না। কারণ আমার সম্পর্ক আপডেটের সাথে না, আমার সম্পর্ক সমস্যা সমাধানের সাথে। যারা সমস্যা সমাধানের সাথে জাগো সম্পর্ক, হেরা আমার ফোন দিয়া মজা পাইবেন, আর বাকিরা ফোন দিয়া মজা পাইবেন না। দেখবেন আমার কথা শুনে আপনাকে ভাল লাগবো না। এনিওয়ে, সোহেল রানা ভাই লিখছেন, ডায়মন্ড সালাউদ্দিন দীপু নিরবতা ভূমিকা পালন করতেছে কেন? ভাই কেউই নীরব না। ডায়মন্ড বলেন, পিএইচডি বলেন, এক্সিকিউটিভ বলেন, সবাই কাজ করতেছে, সবাই পজিটিভলি আছে এবং সবাই একটা ফরম্যাটে আগাইতেছে, যেটা দৃশ্যমান হবে যখন সূর্য উঠবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। সবাই, আমি একটা এক্সাম্পল দিই। ওই যে মহাকুতুব, ওই যে রফিকুল আমিন, হেজে এই যে ডায়মন্ড গুলারে নিয়ে 4-5টা মিটিং করলো। প্রথম ডায়মন্ড মিটিংয়ে যে পরিমাণ উপস্থিতি ছিল, দ্বিতীয় ডায়মন্ড মিটিংয়ে উপস্থিতি আরো কমছে না? কমছে। তৃতীয় ডায়মন্ড মিটিং এ উপস্থিতি আরো কমছে। চতুর্থ ডায়মন্ড মিটিং এ উপস্থিতি আরো কমছে। এখন তো ডায়মন্ডরা হ্যাঁ এই মিটিং 2 পয়সা দিয়েও গুনে না, কারণ হুদে যায় সময় নষ্ট। ডায়মন্ডকে সময় আছে না, সময়ের মূল্য আছে না, এরা কাম কাজ করে না। এরা কি বইয়া রয়েছে? এরা বিভিন্নভাবে প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ডেভেলপ করছে না? এরা এখন আর এইসব ইন্টারেস্টেড ফিল করে না। আপনারা, আমি এই যে এটা নিয়ে আরেকটা এপিসোড করবো যে গত 4-5 মাসে দালাল গোষ্ঠী কি কি করছে, একেবারে তারিখ ধরে ধরে একটা কাজ আমি করতেছি। এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো। তো সবাই কাজে আছে, সবাই কাজে আছে ভাই। এই যে সোহেল রানা ভাই যে ইয়া করছেন, টেনশন করেন না। স্বপ্নবাজ ভাই বলছেন কিছু দালালদের বিচি আটকে গেছে। বিসি না, টাকা আর কি, ওইটারই বিসি সমর্থক। ওইটাই আটকাই আছে আর কি। ওই যে এক দালাল দেখলাম, এক দালাল লেগছে, হ্যাঁ এখন পিএইচডি ক্লাব করবো, ডিটুকে পিএইচডি ক্লাব। আর ওই যে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের এই কার্যক্রম দেখে আগে জ্বালা ধরছে, এখন ডিটুকে পিএইচডি ক্লাব করবো। তো ওইটা ওই যে এটা তো আর ডিটুকে পিএইচডি ক্লাব না, এটা হবে ডিটুকে অ্যাসোসিয়েশন পিএইচডি ক্লাব আর কি। তো ওই দালালের বাচ্চা লেগছে যে আমি 22 লাখ টাকা দিছি। তো আমি মনে মনে কই 22 লাখ বিসি আটকাইছে তোমার, এর লেগে তো তুমি জ্বালায় আছো। ডিটুকে পিএইচডি ক্লাব করবো, এটা নিয়ে পরে আলাপ করবো না, আজকে আর ওইদিকে না যাই। তাহলে এখন দেখেন, এই সার্বিক পরিস্থিতিতে আমাদের অ্যাক্টিভিজম থেকে শুরু করে সব কিছু এখন আমরা সবাই সোচ্চার,
সবাই সোচ্চার, সবাই যার যার মতো করে প্রতিবাদ জানাইতেছে। আমগো এক মিরন ভাই আছে গাজীপুরের, মিরন ভাই তো ফাটাই লাইতেছে। আমি গতকালকে মিরন ভাইয়ের একটা পোস্ট দেখলাম, ওই যে আমগো এক দালালে লেখছিল আর কি, রফিকুল আমিন রে ডেস্টিনির বোর্ড মিটিং এর সভাপতি দেওয়া হোক, এরকম একটা প্রস্তাব নিয়ে এক দালালে একটা লেখা লেখছিল। তো ওইখানে ওই ইস্যুতে মিরন ভাই একটা পোস্ট লেখছে, আমার মানে ফাটাই লাইছে মিরন ভাই। গল্পটা আমার হেভি ভালো লাগছে, আমি গল্পটা আপনারা পড়ছেন নিশ্চয়ই, আমি আবার একটু আপনাকে কই আর কি। মানে ওই যে ওই রফিকুল আমিন প্রথমে সিইও হইতে চাইছে, এমডি হইতে চাইছে, এখন শেষমেশ সভাপতি হইতে চায়। যে বোর্ড মিটিং আপনারা করেন, আমার একটু সভাপতি বানান, ওইটাই দালাল রেদিয়া কয়াইতেছে আর কি। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে মিরন ভাইয়ের গল্পটা ওইটা কইছে, আপনারা শুনছেন হয়তো বা, আবারও কই। ওই যে এক গাড়ি আটকায় কয়, 100 টাকা দে, কয় স্যার টাকা নাই, কয় 50 টাকা দে, কয় স্যার এটাও নাই, কয় তাহলে একটা বিড়ি সিগারেট কিনা দে, ব্যঞ্জন কিনা দে 20 টাকা দিয়া, কয় স্যার এটাও তো আমার কাছে নাই, কয় তাহলে একটা বিড়ি খাওয়া, কয় স্যার এই টাকাও নাই, কয় তাহলে পিঠ চুলকাই দে। মানে ওই যে বাটপার গোষ্ঠীর এখন অবস্থা হচ্ছে এরকম যে মানে কোনো কিছুই পাইতে না পারে এখন একটা না একটা কিছু যে পিঠটা চুলকাই দেয়, বিষয়টা এরকম। ওইটা নিয়ে মিরন ভাই কিন্তু একটা চমৎকার পোস্ট দিছে। তো এই যে দেখেন, মিরন ভাই কিন্তু আজকের খেলোয়াড় না, উনি কিন্তু সেই 12 সাল 13 সাল 14 সালের খেলোয়াড়। ওই আমার ডেস্টিনি মিরন আইডি ছিল ওনার, এই মিরন খান যে আইডিটা, ওটা ছিল আমার ডেস্টিনি মিরন। ওটা থেকে উনি কিন্তু ধুমায়া লাগতো, এবং পরবর্তীতে ওনাদের তো কৌশলে সরাই দেওয়ার পরেই তো ওই যে দালাল গোষ্ঠী তাদের রাম রাজত্ব কায়েম করছিল। এখন দেখেন পিএইচডিরা যখন অ্যাক্টিভ হয়ে গেছে, মিরন বেরা যখন কথা কইতেছে, তারপরে যে আমাদের পিএইচডি ফোরামের আমিনুল ইসলাম, আমাদের সভাপতি যে আমিন ভাই কথা কইতেছে, পিএইচডি ফোরামের ওয়াসিম ভাই কথা কইতেছে, এমদাদ ভাই কথা কইতেছে, জনে কথা কইতেছে, আমাকে হিরো ভাইও ইদানিং লেখালেখি শুরু করে দিছে, এক্সিকিউটিভ ফোরামের আসাদ ভাই কথা কইতেছে, সবাই এখন জনে কথা কইতেছে। চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম মনির, পিএইচডি মনির ভাই কথা কইতেছে, আমাদের হজরত আলী ভাই কেরানীগঞ্জের কথা কইতেছে, মোহাম্মদ সিং এর কিরণ ভাই কথা কইতেছে। এভাবে দলে দলে এখন ঝাঁপায়া পড়ছে পিএইচডিরা, এক্সিকিউটিভরা, সবাই এখন এই প্রতারক চক্রের দালালির বিরুদ্ধে যখন কথা বলা শুরু করছে, সব আলিফের মতো সোজা হয়ে সিপাই ঢুকছে। আর আপনারা এখন আপডেট কই? আজব লাগে ভাই। আপনার কাজটা আপনি করেন মিয়া, ডিন ভেরিফিকেশন করেন, ডিন অ্যাক্টিভেশন করেন, এনএফসির কাজ করেন, কিছুই করেন না, খালি আপডেট খুঁজেন, লাইভে আসেন, কোনো স্ট্যাটাস দেন, কোনো কমেন্ট করেন, এই প্রতারক চক্রের দালালির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন না, খুঁজেন আপডেট। তো এগুলো কি ভাই? এগুলো আপডেট না? যাই হোক, আপনাগুলোকে গ্যাঞ্জাম করবো আজকে, কইছি না, এই যে করতেছি গ্যাঞ্জাম। তো হ্যাঁ, তবে আপনারা কইতে পারেন যে ঠিক আছে, ওকে, আপনি কইছেন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টাডি করুম, পারিপার্শ্বিক পরিস্থিতি দিয়ে স্টাডি করুম, পারিপার্শ্বিক পরিস্থিতিরে ওই জর্জ বার্নার্ডশর পলিসি ক্যান হোয়াই এটা দিয়ে স্টাডি করে সব উত্তর বাইর করুম। তারপরে তো ভাই তাত্ত্বিক কিছু তথ্যের তো জানা দরকার আছে। ওকে ফাইন, আপনার এই কথাটা মাইনা নিলাম। ওকে, তো চলেন এখন সেই তাত্ত্বিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আমাকে স্বপ্নবাজ ভাই একটা চমৎকার কথা লিখছেন, আলমাস ভাইও কথা বলতেছে। আমাকে যে পল্টনের আলমাস ভাই এক্সিকিউটিভ, উনি গ্যালাক্সি ওইটা মাছের প্রেশার মাপার লিগে টাকা দিছিল। কি মজা! মানে মাছের প্রেশার মাপার লিগে নাকি ডিটুকে অ্যাসোসিয়েটস থেকে মেশিন কিনবো, ওই যে গ্যালাক্সি ওয়াইড মার্কেটিং এর রাশ প্রজেক্ট রিসার্কুলেশনে ওইখানে উনি ছিল। আলমাস ভাই ভালো কথা কইতেছে। যাই হোক, তাইলে আমি যে এই কথাটা কইতেছিলাম, আপনারা কইতে পারেন যে অনেক আপডেটই তো ঠিক আছে, আপনার পলিসি ফলো করে অনেক চিপাচাপার খবর স্টাডি করে বের করবো, কিন্তু তাত্ত্বিক খবর তো কিছু জানা দরকার। এটা কঠিন, এটা সঠিক, তাত্ত্বিক কিছু তথ্য আপনাকে জানা দরকার। ওকে, আসেন কিছু জিনিস শেয়ার করি। সব তো আর কওয়া যায় না, কওয়া যাইব না, কিছু জিনিস তো গোপন রাখতেই হয়। তো যতটুক কওয়া যায় এটুক কই। ভাই শোনেন, সব কথা পাবলিকলি কইতে নাই, পাবলিকলি সব কথা কইতে হয় না। আমগো কি আপডেট দরকার না রেজাল্ট দরকার? কোন তো, আপনাকেও যদি আপডেট দরকার হয় তাহলে আপডেট খুঁজেন, আর যদি রেজাল্ট দরকার হয় তাহলে কাম করেন। তো যাই হোক, টেনশন নিয়েন না, ইন্টারনালি অনেক কাজ চলতেছে, অনেক কাজ আগায় গেছে, অনেক কাজ হয়েও গেছে। কইতে তো চাই কিন্তু কওয়া যাবে না। যাই হোক, তাহলে আসেন, টেনশন নিয়েন না, শুধু একটা কথা কই, টেনশন নিয়েন না। কাজ চলতেছে, কাজ হইতেছে, কাজ হয়েছে, অনেক কিছু হয়েছে, আরো অনেক কিছু হবে। যেগুলো হয়েছে এগুলা দেখেন, আজ থেকে 4 মাস আগে এই যে আপনারা আশা করছিলেন এখন পর্যন্ত যা যা হয়েছে এগুলো হইব, আশা করছিলেন। আজ থেকে 1 বছর আগে আশা করছিলেন যা যা হয়েছে হইব, হয়েছে না? অনেক কিছু হইব। মুক্তারুল ভাই লিখছেন, প্রতারকদের বাদ দেন, ব্যবসা চালু হচ্ছে না কেন, মূল বাধাটা কোথায়? ভাই কোনো বাধা নাই। মানে আমি আপনার একটা কথা কই, ধরেন বিয়ার ডেট ঠিক হয়েছে, ধরেন আপনার শুক্রবার,
এখন আজকে হইলো ধরেন সে ফর এক্সাম্পল শনিবার, আরো 5-6 দিন আছে, এখন আপনারা কয়েকটা দিন তো অপেক্ষা করতেই হইব নাকি? যাই হোক, আসেন আমরা আলোচনা করি, বুঝতে পারবেন। মানে দালাল গোষ্ঠীর এই কিছু বিষয় আলোচনা করি, বুঝলেন। তার আগে আমি আপনাকে একটা গল্প কই। আমরা কোন স্টাইলে খেলতেছি? আমরা বাঘ আর মহিষের স্টাইলে খেলতেছি। বাঘ আর মহিষ গ্যাঞ্জাম করলে এরা কি করে? ধরেন বাঘ হেও কিন্তু শক্তিশালী, মহিষ হেও শক্তিশালী। তো বাঘ এবং মহিষের যখন মানে গ্যাঞ্জাম শুরু হয় তখন কি হয়? ধরেন আপনার বাঘ কি করে? শুরুতেই মহিষকে খেয়ে ফেলায় না। বাঘ কি করে? মহিষের গলায় একটা কি করে? কামড় দেয়। তো মহিষের গলায় কামড় দেওয়ার পরে বাঘ কিন্তু এই কামড় আর ছাড়ে না। এই যে কামড় যে ধরছে, এই কামড় কিন্তু বাঘ আর ছাড়ে না। তো বাঘ যে কামড় দিয়া বসে থাকে কিসের অপেক্ষা করে? কারণ বাঘ জানে কামড় যে দিছে এখন হরিণের ব্লিডিং হইতেছে, ওই মহিষের ব্লিডিং হইতেছে, মানে মহিষের শরীর থেকে রক্ত পড়তেছে। তো এইভাবে 1 ফোঁটা 2 ফোঁটা করে রক্ত পড়তে পড়তে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় যাইতে 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 এক সময় রক্ত যখন শূন্য হয়ে যাবে তখন তখন কি হবে? এই রক্ত শূন্য যখন হয়ে যাবে তখন এই মহিষ তেনায়া যাইব, তখন না আরামসে বাঘ এই মহিষ রেখাইব। আপনি খেয়াল করে দেখেন, আজ থেকে 1 বছর আগে পরিস্থিতি আর আজকের পরিস্থিতি যদি চিন্তা করেন, দালাল গোষ্ঠী আজ থেকে 1 বছর আগে তাদের যেই অবস্থান ছিল সেই তুলনায় যত দিন যাইতেছে তাদের অবস্থা কি হইতেছে? দুর্বল হইতেছে না? তাইলে এখন দেখেন সর্বশেষ যেই জিনিসটা নিয়ে তারা এখন একটু চিপা চাপা দিয়া কাজ করার চেষ্টা করতেছে, সেটা এখন আলোচনা করি আপনাদের সাথে। এবং এইখানে আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীলরা কি পলিসি অ্যাপ্লাই করতেছে সেটাও আপনাকে কই। যেই দালাল গোষ্ঠী এতদিন ডেস্টিনির এই নতুন বোর্ডের স্বীকারই করে নাই, এই বোর্ডের বিরুদ্ধে বাধা দিছে, সেই দালালের গোষ্ঠী এখন ডেস্টিনির এই বোর্ডে নাকি টাকা দিব ডেস্টিনি চালানোর লেগে। কি মজা! বা বুঝতে পারছেন কেন এটা জানেন? কই আপনি করে মানে সর্বসাকুল্যে এখন সার্বিক কার্যক্রমটারে দ্রুততম সময়ে পুরোপুরি গোছাই নিতে নাকি 1 থেকে 1.5 কোটি টাকার একটা এস্টিমেট লাগে। ওইটা ওই যে বিভিন্নভাবে বাইর করা হয়েছে আর কি। তো এই টাকাটা লাগে যেহেতু, তো আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীলদের পক্ষ থেকে এবং সার্বিক প্রেক্ষাপটে ডেস্টিনির কার্যক্রম চালুর পক্ষে যে বিশাল একটা মানে শীর্ষমহল কাজ করতেছেন, ওনাদের পক্ষ থেকে জনাব আশরাফুল আমিন তখন ওই বোর্ড মিটিংয়ে বলছেন যে ওকে ঠিক আছে, ডান। ডেস্টিনির কার্যক্রম চালু যে সার্বিক বিষয়ের ক্ষেত্রে আর্থিক যেই প্রয়োজন আছে, এই যে আপনারা কইতেছেন 1-1.5 কোটি টাকা, ওকে ডান, এই 1-1.5 কোটি টাকা আমরা দিব, সমস্যা নাই। তো এই কথা শোনার পরে দালাল গোষ্ঠীর টেনশন গেছে বাইরা, দালাল গোষ্ঠীর এখন মানে এখন মাথা মুথা গেছে নষ্ট হয়ে। তখন এরা কি কইছে জানেন? এরা কইছে না 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 সমস্যা নাই, টাকা আমরা দিব। এরা কি কইছে দেখেন, মানে যেই দালালের বাচ্চারা এই বোর্ডের বিরোধিতা করছে সেই দালালরা এই মানে প্রেসারে পইরা এখন কইতেছে সমস্যা নেই টাকা আমরা দিব। তাহলে দেখেন তো এরা কোন বেকায়দায় পড়ছে। আচ্ছা, তো পরবর্তীতে এরা যখন এই কাজটা করলো, এরা যখন এই কথাটা কইলো, তখন আমাদের এই ডেস্টিনি চালুর পক্ষে যে শীর্ষ মহল কাজ করতেছেন তাদের পক্ষ থেকে আমাদের ওই বোর্ড মিটিংয়ে জনাব আশরাফুল আমিন, আমাদের এই ডেস্টিনি চালুর পক্ষের যে শীর্ষ মহল তাদের পক্ষ থেকে জনাব আশরাফুল আমিন বললেন যে ঠিক আছে, ওকে, আপনারা এই টাকাটা ডেস্টিনি চালুর লেগে দিবেন, ওকে ধন্যবাদ। তো কতদিন পরে দিবেন? তেহারা কইলো একটু সময় লাগবে আর কি। যে তখন আবার আশরাফুল আমিন ওভার ট্রাম্প করলেন। উনি কইলেন ঠিক আছে, ওকে, আপনাকে ধরেন এই টাকাটা দিতে ধরেন লাগবে 7 দিন বা ধরেন 10 দিন বা ধরেন 15 দিন বা 20 দিন বা ধরেন 25 দিন বা 1 মাস। ওকে ফাইন। তো এই 1 মাস কি আমগো কাজ বন্ধ থাকবো? না, টাকার জন্য ডেস্টিনির কাজ একদিনও বন্ধ রাখা যাবে না। তাহলে কি হবে? ওকে, আপনারা টাকা দিবেন, আপনারা যখন টাকা দিবেন দেন, এই সময় পর্যন্ত আমরা টাকা দিয়ে আমগো সব কাজ চালাই নিব। আর আপনারা যখন বোর্ডে টাকা দিবেন তখন আমরা ওই টাকা ফেরত নিয়ে নিব। এখন দালাল গোষ্ঠী পড়ছেনি বিপদে। আসলে টাকা দেওয়াটা কিন্তু এগো মূল উদ্দেশ্য না, এগুলো তো ফকিন্নি, এগুলো আবার টাকা কি দিব। যাক, অনেক কিছু কয়ে লাইতে মন চাই, কইলাম না। খেয়াল করে দেখেন, এই যে গত 6 থেকে 8 মাসে
ডেস্টিনির সার্বিক কার্যক্রম কন্টিনিউ করতে যায় প্রায় 40 থেকে 50 লাখ টাকার মতো যে খরচ হয়ে গেল, অফিসিয়াল অ্যাক্টিভিটিস, তারপরে আলিস সেন্টারের মেনটেন্যান্স কস্ট, স্টাফ স্যালারি, তারপরে যে আমাদের সার্ভার থেকে শুরু করে সমগ্র অ্যাক্টিভিটিসে এই যে 40, 50, 60 লাখ টাকার মতো খরচ হলো, ওই দালালের বাচ্চাগুলো 1 টাকাও দিছে দেয় নাই, বরং এরা এটার বিরোধিতা করছে। তো এরা এখন এই যে আমগো কার্যক্রমটার কালক্ষেপণ করার লেগে, আমরাই তো বুঝি, তো ওই যে কইলাম না আমরা চালুমাল ভাই, আমরা তো বুঝি সব, তো সমস্যা নাই, তোরা যে স্টাইলে খেলবি আমরাও ওই স্টাইলে খেলুম। তো এরা এইটারে একটু কালক্ষেপণ করার লেগা টাকা টুকা তো কিছুই দিব না, আর যদি দেয় দেখ না, সমস্যা কি? মানে ওই যে কইছি না, আমরা মুনাফিকের মাথা বেচ্চা খেয়ালামু, আমরা বুঝতেছি যে মুনাফিক, হ্যার মাথা বেচ্চা আমরা খেয়ালাম, আগেই তো কইছি একেবারে ডিক্লারেশন দিয়া মাথা বেচ্চা খেয়ালামু, সমস্যা কি? এই দালালের গোষ্ঠী আমি কইতেছি কি না, সমস্যা নাই, আমরা একটু আমাকে একটু সময় দেন, আমরা একটু মিটিং টিটিং করে টাকা টুকা আমরা দিতেছি। তো ওকে, এই দালালের গোষ্ঠী এখন কি বাটায় পড়ছে দেখেন, হেরা যদি টাকা দেয় হেডা হয় বিপদ। কারণ কি, হেগো টাকা দিয়া হেগো বিরোধী, মানে ডেস্টিনির ব্যাপারে তো এরা বিরোধিতা করতেছে। তো যেই দালালের গোষ্ঠী ডেস্টিনির বিরোধিতা করতেছে, সেই দালালের গোষ্ঠীর টাকা দিয়ে ডেস্টিনি চালু হইতেছে, এরা যদি টাকা দিয়ে দেখ, সমস্যা কি, পয়সা ফেক, তামাশা দেখ, কিন্তু আসলে এরাই টাকাগুলা দিব না, এটা আমার ব্যক্তিগত ধারণা। জাস্ট টাকা দিমু এই কথা কইয়া ওরা ওই যে কালক্ষেপণ কইরা আমগো কার্যক্রমটারে আর একটু ডিলে করার চেষ্টা করতেছে। তো আমগো কমরেড জনাব আশরাফুল আমিন, উনি তো খিলাড়ি বুঝেন, খেলোয়াড় প্লেয়ার, উনি তো খিলাড়ি, উনি আবার পাল্টা কইছে ওকে ঠিক আছে আপনারা টাকা দিবেন, আপনারা দেন, এখন টাকা ম্যানেজ করে আপনাকে দিতে যত সময় লাগে সেই সময়ে তো আর ডেস্টিনির কাজ বন্ধ রাখা যাবে না, টাকার জন্য ডেস্টিনির কোনো কাজ বন্ধ রাখা যাবে না, সব কাজ আমরা টাকা দিয়ে চালাই নিয়ে যাব, আপনারা যখন টাকা দিবেন তখন এখান থেকে আমগো টাকা আমরা ফেরত নিয়ে নিব। তো এই ওভারট্রাম খাইয়া দালালের গোষ্ঠীর মন খারাপ। ওই দিনের বোর্ড মিটিংয়ে আপনারা যারা ছিলেন, আশেপাশে যারা ছিলেন, আলিস সেন্টারে যারা ছিলেন, এরা তো দেখছেন দালাল গোষ্ঠীর অবস্থা কি অবস্থায় আছে, তো এটা তো দেখছেন একেবারে চুপসায় গেছে। মানে এরা ভাবছিল কি এরা টাকা দিব এই কথা কয়ে আরো কিছুদিন কালক্ষেপণ করব, কিন্তু এই পাল্টা ওভারট্রাম খাওয়ার কারণে এখন দেখেন হেগরে কিন্তু কওয়া হয় নাই যে আপনাকে টাকা নিব না। হাদিস ভাই লিখছেন দালালি এখন আর আগের মতো হয় না, হইব কেমনে, এগো কালেকশন তো ভাই বন্ধ হয়ে গেছে, লিখার দালালি আগের মতো হয় না। যাই যেটা কইতেছিলাম, মানে দালালের গোষ্ঠী ভাবছিল টাকা দিমু এই কথা কইব, এরা ভাবছিল যে ভাই টাকা দিমু আপনারা একটু অপেক্ষা করেন, এই কথা কয়ে আমগো কাজ একটু আটকায় রাখবো। তো হেগো এই কালক্ষেপণের ষড়যন্ত্র তার বাস্তবায়ন হইল না, কারণ হেগরে আমগো আলিস সেন্টারের পক্ষ থেকে নাও করা হয় নাই যে আপনারা টাকা দিবেন না, আপনার টাকা আমরা নিব না, এই কথাও কিন্তু বলা হয় নাই। ওই দালাল গোষ্ঠীরে বলা হয়েছে ওকে টাকা দিলে দেন, যখন দিবেন দেন, 7 দিন 15 দিন 1 মাস 2 মাস যখন পারেন দিবেন দেন, কোনো সমস্যা নাই, এই সময় পর্যন্ত আমরা আমাদের খরচে কাজ চালাই যাব, আর আপনারা যখন টাকা দিবেন ওইখান থেকে আমগো টাকা আমরা নিয়ে নিব। আলিস সেন্টারের দায়িত্বশীলদের এই চমৎকার ওভারট্রাম, আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিনের, এই অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিনের এই ওভারট্রাম্পের ফলে এই দালালের বাচ্চা গো মন শুকাইয়া গেছে কাঠ হইয়া। মিটিং এর পরে একটার চেহারার দিকেও তাকানো যায় না, সব মুখ কালা করিয়া, বৃষ্টির দিন ছিল তো এদিন, বৃষ্টির মধ্যে আটকাও পড়েছিল অনেকগুলা, এগুলার এখন আর মনে নাই শান্তি। এখন দেখেন কি ট্রাম্প, এই যে আমগো হজরত আলী ভাই, কেরানীগঞ্জের হজরত আলী ভাই যিনি লাইভ করে, এই জায়গা পড়ছে, হজরত আলী ভাই লিখছে ভাই কেমন আছেন, অনেকদিন পরে আসলেন, ভালো আছেন? ভাই অনেকদিন পরে কই, গত 6 দিন আগেও তো লাইভে আইছি, চেষ্টা করি তো রেগুলার আইতে, মানে সময় সুযোগ করে আইতে হয় আর কি। যাই হোক, জুবায়ের ভাই লিখছেন, জুবায়ের আহমেদ ভাই লিখছেন ডেস্টিনির বিজনেস স্টেটমেন্ট চালু হলেই প্রতারক চক্র পালিয়ে যাবে নিশ্চিত। ওইটাই তো বিষয়, মানে এরা এখন খালি সুতা খুঁজতেছে। ওই যে দেখেন না গত মিটিং এ কইছে আচ্ছা টাকা যা লাগে আমরা দিব, আমগর একটু সময় দেন, এটাকে একটু কালক্ষেপণ করার চেষ্টা করছে। তা আলিস সেন্টার থেকে আবার দায়িত্বশীলরা পাল্টা ওভারট্রাম করে কয়ে দিছে যে আপনারা যখন টাকা দিবেন দেন, আমগো টাকা দিয়ে কাজ চলুক, আপনারা যখন টাকা দিবেন ওইখান থেকে আমগো টাকা আমরা ফেরত নিয়ে নিব। এখন হয়েছে নি কাজ বন্ধ করা যে ষড়যন্ত্র করছিল টাকা দিব এই কথা কইয়া, এদিকার হয়েছে? এরা ভাই টাকা পয়সা কিছু দিব না, এইগুলা জাস্ট কি করতেছে, এইগুলা জাস্ট একটু টেকনিক্যালি শুধুমাত্র কালক্ষেপণের চেষ্টা করতেছে, আর কিছু না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, আরেকটা বিষয় যেটা, ওই যে দেখবেন এই দালাল গোষ্ঠী আছে না, রফিকুল আমিনের যে দালাল গোষ্ঠী, এগুলোর সাথে স্বৈরাচার হাসিনার কি মিল দেখবেন। স্বৈরাচার হাসিনার যে দালাল ছিল এগুলা কি কইতো কি হাসিনা ছাড়া
দেশ চলবে না। হাসিনার বিকল্প কে? তো হাসিনার বিকল্প এখন কি দেশ চলতেছে না? তো রফিকুল আমিনের যে দালাল যেগুলো আছে এগুলো দেখবেন কয় যে রফিকুল আমিন ছাড়া ডেস্টিনি চলবো না, রফিকুল আমিন ছাড়া ডেস্টিনি চলবো না। তো হাসিনা ছাড়া যেরকম দেশ চলতেছে, রফিকুল আমিন ছাড়াও ডেস্টিনি চলতেছে এবং চলবে। এই দালাল গোষ্ঠী আসলে দেখেন রফিকুল আমিন আর হাসিনা এই দুই স্বৈরাচারের মধ্যে কি চমৎকার মিল দেখছেন। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। স্বপ্নবাজ ভাই ওয়েট করেন, ভাই ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, টেনশনের কিছু নাই। যাই হোক, তাইলে আমি দেখেন যেই জিনিসটা আপনাকে কইতেছিলাম, এই ওভারট্রাম যখন আলিস সেন্টারের পক্ষ থেকে দেওয়া হইলো যে ঠিক আছে ওকে আপনারা যখন টাকা দিবেন দিয়েন, আমরা আমাদের কাজ চালাই যাব, আপনারা যখন টাকা দিবেন আপনাদের টাকা নিয়ে ওইখান থেকে আমাদের টাকা আমরা ফেরত নিয়ে নিব, এই প্রস্তাবের পরে দালাল গোষ্ঠীর মন মেজাজ খারাপ এবং দালাল গোষ্ঠী হতাশায় পড়ে গেছে। মোহাম্মদ ফায়ে ভাই লিখছেন, ভাই আপনি তো সব গোপন কথা ফাঁস করে দিচ্ছেন। আরে ভাই 1%ও ফাঁস করেন, আমি তো শুরুতেই কইছি আপনি আমার পুরো কথাটা শুনেন। জোরটুক কইলে জোরটুক কওয়া যায়, আমরা ওরটুকই কই, জোরটুক কওয়া যায়, কটটুক কওয়া যায়, কোন জায়গায় যে থামতে হয় এটা আমাকে জানা আছে। টেনশনের কিছু নাই ভাইজান, টেনশন নিয়েন না। তো যেটা কইতেছিলাম, ওই যে আমরা কইছি না যে মুনাফিকের মাথা বেচছে আমরা খেয়ালামো, হয় তোরা টাকা দিবি আর দিবি দে, সমস্যা নাই। এখন এরা পড়ছে এমন একটা চিপায়, না পারতেছে আমগো কাজ আটকে রাখতে, কারণ কালক্ষেপণ করার আর সুযোগ পাইতেছে না। আবার এখন যে টাকা দিব কইছে, এখন টাকা না দিলেও তো বিপদ। তবে এগুলো টাকা দিব না, হ্যাগো প্ল্যান ষড়যন্ত্র অলরেডি ভেস্তে হয়ে গেছে, একদম ভেস্তে হয়ে গেছে। ফয়জুল লিখছেন, এনএফসি কার্ডের কথা জানতে চাচ্ছি ভাইজান। এনএফসি কার্ডের ব্যাপারে তো আলোচনা তো প্রতি মুহূর্তে চলতেছে, প্রতিনিয়তই চলতেছে, এটা তো নতুন করে তো জানানোর কিছু নাই। আপনি এনএফসি কার্ডের জন্য কি টাকা দিছিলেন? দিয়া থাকলে কত দিছিলেন? 1000 টাকায় তো দিছিলেন। তো এই 1000 টাকার জন্য যে এত উতলা হয়েছেন ভাইজান, আপনি তো ডিটুকো অ্যাসোসিয়েটস আর ওই যে স্বপ্ন শহর সুপারিয়রে 100 টাকা 1800 কয়েক লাখ টাকা দিছেন, ওইটার জন্য উতলা যদি এই 1000 টাকার জন্য যদি এত উতলা হইয়া যান, তাহলে ওই টাকার জন্য উতলা হন না কেন, ওইখানে জিগান না কেন? আর এই 1000 টাকার জন্য যদি এত টেনশন থাকে, এই এনএফসি কার্ড দিয়ে যদি এত অস্থির হয়ে যান, আলিস সেন্টারে এসে 1000 টাকা ফেরত নিয়ে যান, আর ফেরত না নিলে আমারে ফোন দিয়ে আমার কাছ থেকে টাকা ফেরত নিয়ে নিন। এনএফসি কার্ড, এনএফসি কার্ডের যে সার্বিক কার্যক্রম সব তো গোছাই আছে, এবং এই কার্যক্রমটাকে একটা ফরম্যাটে আনার জন্য চূড়ান্তভাবে কাজ চলতেছে। আর এখানে এনএফসি কার্ডের কথা জানতে চাচ্ছি ভাইজান। যাই হোক, এতই যদি আপনার টাকার দরদ হয়, আমার ধারণা আলি সেন্টারে যায়েন বা জাগরে টাকা দিছিলেন, আমার ধারণা আপনি টাকা দেন নাই, দিছিলেন কিনা জানি না, যদি দিয়া থাকেন ফোন দিয়া টাকা ফেরত নিয়ে নিন। যাক, আমরা আর ওইদিকে না যাই। তাহলে এখন দেখেন, আমি যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, তাদের যেই পরিকল্পনা ছিল যে হেরা টাকা দিব, এই কথাকে টাইমটারে আর একটু কিল করব, এটা তো আর কোনো সুযোগ পাইল না। এখন এই যে এই জিনিসটা যখন, এই যে দেখেন আপনি, এই যে ফয়জুল সাহেব আপনি কইছেন অনেকে পেয়েছে কিন্তু আমরা পাইনি, বেকুবের মতো কথা বলেন কেন? কোনো খোঁজ খবর কিছুই রাখেন না, বেকুবের মতো কথা বলেন। এনএফসি কার্ড অনেকে পাইছে, আমরা পাইনি, কে পাইছে? এনএফসি কার্ডের আনুষ্ঠানিকভাবে বোর্ডের মাধ্যমে দিলে তো সবাইকে দেওয়া হবে, সবাই পাইছে মানে কেউ পাইছে কেউ পায় না এরকম যে আপনি বলেন, আন্তাজে কথা বলেন কেন ফয়জুল সাহেব চাঁপাইনবাবগঞ্জের? যাই হোক, আপনার কোনো কমেন্টের আর উত্তর এখন দিব না, মূল আলোচনা যাবো। আপনি হুদাই কমেন্ট করতেছেন না, কমেন্টের উত্তর দেই না দিলে আপনারা মনে করেন যে কমেন্ট করে উত্তর দেয় না, হের লেখা, কিন্তু আপনার উত্তর এখন আর দিব না। যাক, এই যে যারা টাকা দিব কইতেছিল, তাদের এই ষড়যন্ত্র কি হয়ে গেল? ডাউন খেয়ে গেল, এবং তাদের এই ষড়যন্ত্র টোটালি ভেস্তে গেল। এখন তাদের এখন মহা টেনশন, মহা টেনশন। অ্যাকচুয়ালি এরা টাকা দেওয়ার কোনো নিয়ত ছিল না, এই দালালের গোষ্ঠী এই যে টাকা দিব কয়া জাস্ট আমাদের সময়টারে একটু কালক্ষেপণ করতে চাইছিল, দ্যাটস ইট। তাইলে এখন আসেন আমাদের এই বর্তমান পরিস্থিতিটা এবার আপনি যদি একটু ইভ্যালুয়েশন করেন, আসেন আমরা শুরু থেকে একটু দেখি। 4 মাস বোর্ড মিটিং বন্ধ ছিল, 4 মাস পরে বোর্ড মিটিং হইল। দুপুরে ভাত খাওয়াই না ভাই, এইসব নিয়ে আনার কথা কমন, আরো অনেক আলোচনা আছে, পরে আপনার কমেন্টে উত্তর দিব না। তো দেখেন একটু ইভ্যালুয়েশন করি, এই যে গত 3-4 মাসের টোটাল ফিরিস্তি, দীর্ঘ 4 মাস মিটিং ছিল না, দীর্ঘ 4 মাস পরে মিটিং শুরু হইলো, তাও আবার টানা 2 দিন, একদিন গ্যাপ দেওয়া মিটিং হইলো। সব এখন অ্যাক্টিভ হয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করলো, সব ডিরেক্টররা অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে। তারপরে পূর্বের তুলনায় এখন আমাদের অনেক বেশি পরিমাণে এখন আমাদের অ্যাক্টিভিজম চলতেছে, অনেক প্রচুর পরিমাণে অ্যাক্টিভিজম চলতেছে আইডিতে।
যার যার আইডিতে সবাই পিএইচডি, এক্সিকিউটিভ, শেয়ার হোল্ডার সবাই কিন্তু এখন কম বেশি যার যার জায়গা থেকে ডেস্টিনি চালুর জন্য কাজ করতেছে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে সবাই যার যার মতো, যারা প্রকাশ্যে প্রতিবাদ জানাইতেছে, যাদের প্রকাশ্যে প্রতিবাদ জানানো সম্ভব না তারা ইনডিরেক্টলি তাদের কাজ কিন্তু চালাই যেতেছে। তারপরে আপনি দেখেন চলো চলো ঢাকা চলো, আলিস দখল করো, তাল আমারও হ্যান ত্যান করছিল বহুত কিছু, তারপরেও আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীলরা আলিস সেন্টারে বসেই কাজ করতেছে, ফেসবুকে আমাদের অ্যাক্টিভিজম বাড়ছে, সবাই সবার মতো কাজ করতেছে। এত এত কিছু হওয়ার পরে এরপরে দালাল গোষ্ঠীর টাকা দিয়া মানে আমগরে সহযোগিতা করবো এই কথা কয়ে আগত মিটিংয়ে একটু কালক্ষেপণ করতে চাইছিল, সেটাও পারলো না। এই সব ষড়যন্ত্র যে ভেস্তে গেল, এরপরেও আপনারা যদি এখন আপডেট খুঁজেন, এরপরেও যদি আপনারা ভাই হতাশামূলক কথা কন, এটা কোনো কথা হইলো? আপনারা বুঝেন না সিইও হইতে চাইছিল, পরে এমডি হইতে চাইছিল, পরে অনেক কিছু চিপাচাপাতি, এখন সভাপতি হইতে চায় যে মিটিংয়ে সভাপতিত্ব করবো। হ্যাঁ বুঝেন না হ্যাঁ কোন দিকে কোন অবস্থা গেছে। আর গত 7 দিন 15 দিন হ্যাঁ কোনো অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো একটু স্টাডি করে দেখেন না, ওই দালালের গোষ্ঠীরগুলো এখন কোন অবস্থায় আছে। চমৎকার বেলাল ভাই লিখছেন বোর্ডের লোকজন এরা মালিক পক্ষের লোকজন, চেয়ারম্যান কেন খাওয়াবে? চমৎকার চমৎকার। যাই হোক, এটা সময়ের অভাবে আর এই কমেন্টগুলোর উত্তর দিতেছি না, আপনারা কিছু মনে নিয়েন না। তাইলে এবার বলেন তো, পরিস্থিতি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার পরে ওই হতাশায় চিক্কুর দেওয়া কি উচিত, নাকি হাতের কাজটা চালাই যাওয়া উচিত? ভাইজান বলেন তো। যাই হোক, আমি আমাদের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার ব্যাপারে কিছু কথা এখন বলবো, তারপরে ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। আমাদের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া কিন্তু টোটালি এই মুহূর্তে ডেস্টিনি চালুর পক্ষে সিরিয়াসলি কাজ করছেন। তো মিয়া বিবি রাজি তো কেয়া করে কাজী, হ্যাঁ মিয়া বিবি যদি রাজি হয়ে যায় কাজীর কিছু করার নাই। অতএব সমাজদারকে লিয়ে ইশারায় কাফি হ্যাঁ বিজালন। আমাদের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আপনি দীর্ঘ 4 মাস পর পুনরায় মিটিং শুরু করে এখন যে ফরম্যাট নিয়ে কাজ করতেছেন এবং গত মিটিংয়ের যেই ভূমিকা আপনি রাখছেন, গত এই 104তম যে মিটিং শেষ হইল যেটা, এটাতে আপনি যে ভূমিকা রাখছেন আপনার এই ভূমিকায় আমরা সন্তুষ্ট এবং আমরা বিনিয়োগকারীরা আপনারা এতটুকু আশ্বস্ত করতে চাই, হাজারে হাজারে না লক্ষ লক্ষ বিনিয়োগকারী ডেস্টিনির চালুর জন্য অপেক্ষায় আছে। আপনি আগাই যান, আপনি ওই কোন কুতুবের কোন এইসব কথাবার্তা আপনি আর টেনশন নিয়েন না, টেনশনের কিছু নাই। আপনি দেদারসে আগায় যান, কাজ নিয়ে আগায় যান, টেনশনের কিছু নাই। আমাদের সিংহভাগ ডেস্টিনির লক্ষ লক্ষ বিনিয়োগকারী তাদের কর্মসংস্থান ফেরতের আশায় এবং সার্বিক কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখার আশায় আপনার সাথে আছে, আপনি চালাই যান। চাঁপাইনবাবগঞ্জে জামশেদ আলী ভাই লিখছেন ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ। এগো মাথা একটু খারাপই, মানে যেই চিকনা তদবির করার চেষ্টা করছিল, যে ষড়যন্ত্র করার চেষ্টা করছিল, ওই যে কালক্ষেপণের ওইটা আর হইতেছে না, এই গেলে এর লিগে এগো মন খারাপ আর কি, এর লিগে চিপা দিয়া সভাপতি এই সেই করার লেগে বহুত দালাল দুলাল অনেক কিছু করতেছে না। যাই হোক, তো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনারেবল চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি নির্দ্বিধায় যেভাবে কাজ করতেছেন, যেভাবে চালাইতেছেন, আপনারা ইনশাল্লাহ আগাই যান। নো টেনশন, উই আর উইথ ইউ। ডেস্টিনির পিএইচডি, এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর, শেয়ার হোল্ডার সহ সিংহভাগ আপনাদের সাথেই আছে, আপনার সাথেই আছে, আপনারা আগাই যান। ধন্যবাদ। তো এবার একটা ছোট্ট বাউলি দিয়া ধন্যবাদ পর্বে আসবো। সেটা হলো যে দালালে যে কইছিল, কালকে দেখলাম এক দালালে কইছে যে রফিকুল আমিন রে ভোট মিটিং এ সভাপতির দায়িত্ব না দিলে ডেস্টিনির সমস্যা সমাধান হবে না 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 না, মানে ওই যে একটা গান আছে না, না 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 শোধ হবে না, ওই যে ওইরকম আর কি, যে এক দালালে দেখলাম লেখছে যে ডেস্টিনির বোর্ড মিটিং এ রফিকুল আমিন রে সভাপতির দায়িত্ব দিয়ে তাকে আমন্ত্রণ করা হোক, নাই তো ডেস্টিনির সমস্যা সমাধান হবে না 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 না। মানে কি মজা! হেরা এই বোর্ড মিটিং রে, যৌথ মূলধনী ফার্মের বোর্ড মিটিং রে, কোম্পানি আইন রে এই বেকুবের গোষ্ঠী শালাদুলাভের মিটিং মনে করছে। কোম্পানি আইন অনুযায়ী বোর্ড মিটিং এর সভাপতি কে করে, সভাপতিত্ব কে করে? যিনি বোর্ড চেয়ারম্যান উনি করে। বোর্ড চেয়ারম্যান না থাকলে সভাপতিত্ব কে করে? ওই বোর্ডের মধ্য থেকে, ওই দিনের উপস্থিত বোর্ড পরিচালকদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে একজনকে ওই দিনের মিটিং এর সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়। তার মানে কি, বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে বোর্ড মিটিং হবে, যৌথ মূলধনী ফার্মের এটাই নিয়ম।
তবে বোর্ড চেয়ারম্যান যদি অনুপস্থিত থাকেন তাহলে ওনারা বর্তমানে ওই মিটিংয়ে উপস্থিত পরিচালকদের মধ্য থেকে কেউ একজনকে সভাপতি বানাইয়া বোর্ড মিটিং করতে হবে। তো ওই যে দালাল যে কয়, বাটপার যে কয় রফিকুল আমিনের সভাপতির দায়িত্ব দিতে, রফিকুল আমিন কি এখন বোর্ডে আছে? তো কোম্পানি আইন অনুযায়ী বোর্ডের সভাপতিত্ব করার জন্য তো বোর্ডের সদস্য হওয়া বাধ্যতামূলক। এগুলো তো বেকুব, আচোদা, মূর্খ। এগুলো না জানে কোম্পানি আইন, না জানে কর্পোরেট ম্যানারিজম, না জানে আপনার এই মানে রাষ্ট্রীয় অবকাঠামোর নিয়ম কানুন, জানে শুধু দালালি আর জানে শুধু গোলামি। তো ওই দালাল আর ওই গোলাম এগুলোর কথা কইলেই ভাই মেজাজ খারাপ হয়। যাক, ওইদিকে আর বেশি না যাই, আসেন এবার ধন্যবাদ পর্বে এসে পড়ি। আমাদের এখন যারা নেতৃত্ব দিচ্ছেন ওনারা সাহসী। আমাদের এইরকম সাহসী নেতৃত্বই দরকার যারা ডেস্টিনি চালুর ক্ষেত্রে হিম্মত রাখে। আমাদের এখন এইরকম সাহসী নেতৃত্বই দরকার যারা আমাদের ডিস্ট্রিবিউটরদের পারসেপশন বোঝে। আমাদের এরকম সাহসী নেতৃত্বই দরকার যারা ডেস্টিনি বিরোধী প্রতারক চক্রের হাত থেকে ডেস্টিনিকে উদ্ধার করতে পারে। আর এই সাহসী নেতৃত্বই এই মুহূর্তে আলিস সেন্টার কেন্দ্রিক যারা তারা কাজ করতেছেন। সো ওনাদের উপরে ভরসা রাখেন। তো ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের এই তলবি সভার মাধ্যমে আজকের এই পর্যায়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যে দুজন ব্যক্তি রেখেছেন, আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং অনারেবল হাই অফিসিয়ালস অফ ডেস্টিনি গ্রুপ জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক, এই দুই শ্রদ্ধা ভাজন শীর্ষ কর্মকর্তার প্রতি ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ পর্ব শুরু করছি। এরপর ধন্যবাদ দিব অবশ্যই আমাদের অ্যানাদার ফাউন্ডার 3 ডিরেক্টর যারা দেশের বাইরে এই মুহূর্তে ডেস্টিনিকে চালুর ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা করছেন। বিশেষ করে দেশের বাইরে যে সকল ফাউন্ডার ডিরেক্টর আছেন, শেয়ার হোল্ডার এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে সবাইকে এক ছাতার নিচে এনে একটা হারমোনাইজ ওয়েতে ডেস্টিনিকে চালুর পক্ষে দিনরাত পরিশ্রম করছেন যারা, এবং তাদেরকে একটা লিডিং রোলের মাধ্যমে যিনি ডেস্টিনিকে সহযোগিতা করছেন, আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, ওনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনাদার 2 ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন যারা বিদেশে থাকা অবস্থাতেও ডেস্টিনি চালুর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এর বাইরে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরও যারা শুভাকাঙ্ক্ষী দেশের বাইরে আছেন তাদের প্রতিও। ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। ওনার কথা একটু আগেই বলছি যে উনি ডেসপারেটলি কাজ করতেছেন, প্রতিষ্ঠানের পক্ষে সিরিয়াসলি কাজ করতেছেন। সো আমাদের এই মুহূর্তে অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়াকে যথেষ্ট পরিমাণে এবং অকুণ্ঠ সমর্থন দিতে হবে, কারণ ডেস্টিনি চালুর জন্য উনি এখন সিরিয়াসলি কাজ করতেছে। সো স্পেশাল থ্যাঙ্কস গোজ টু অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে সকল ডাইরেক্টররা, সিংহভাগ ডাইরেক্টর যারা ডেস্টিনি চালুর পক্ষে শ্রম, সময়, মেধা, অর্থ দিচ্ছেন, আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। আর হাতে গোনা যে দালাল কয়টা এখনো একটু সিপাসাপাদি ফাইজলামি করার চেষ্টা করতেছে, এগুলার জন্য কোনো ধন্যবাদ নাই। এগুলার জন্য সামনে আরো অনেক কিছু অপেক্ষা করতেছে। যাই হোক, অবশ্যই ধন্যবাদ আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আওয়ার অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড স্পেশাল স্যালুট। আপনার ট্রাম্প ওভার ট্রাম্প এবং আপনার এই ডেসপারেট অ্যাটিটিউডের কারণে দালাল গোষ্ঠী এখন আছে দৌড়ের উপরে, এরা দিশেহারা। তো আপনার এই সাহসী নেতৃত্বই ডেস্টিনির 45 লক্ষ মানুষের জন্য দরকার। আপনাদের এই সাহসী নেতৃত্বই আমরা চাই। তো অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম। আপনি আগায় যান। বাংলাদেশের সিংহভাগ পিএইচডি এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর, হাতে গোনা 4-5টা দালাল বাদে সবাই এই ডেস্টিনি চালুর পক্ষে আছে। অতএব জনাব আশরাফুল আমিন, আপনি নির্দ্বিধায় আগায় যান। উই আর উইথ ইউ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদেরকে যারা ডন টু ডাস্ক দিনরাত নিরলস পরিশ্রম করছেন আলিস সেন্টারে বসে। বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, তারপরে ওয়াসিম ভাই, তারপরে এক্সিকিউটিভ ফোরামের আসাদ ভাই যিনি লাইভ করেন, তারপরে এমদাদ ভাই পিএইচডি ফোরামের উনিও লাইভ করেন। হিরো ভাইকেও ধন্যবাদ দিব, কারণ উনিও ইদানিং লেখালেখি করতেছেন। আমাদের পিএইচডি আরেকজন আছেন আসাদুজ্জামান আসাদ ভাই, ওনারা ডিটুকে ব্যাকগ্রাউন্ডে বক্তব্য রাখতেছেন, কথা বলতেছেন। তারপরে আরও আছেন আমাদের পিএইচডি ফোরামের যারা দায়িত্বশীল, সকলের প্রতি অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা আপনাদের ডেসপারেট যে অ্যাটিটিউড দিয়ে ডেস্টিনিকে আগাই নিতেছেন, আগাই যান।
আপনাদের মতো আমরাও একটা ডেসপারেট ঘাওড়া জেনারেশন আপনাদের সাথে আছি, যারা ডেস্টিনি চালুর পক্ষে সব সময় আপনাদের সাথে আছে। সো পিএইচডি ফোরামের জিগরি ভাইরা আপনারা আগাই যান। তবে হ্যাঁ, এই ঈদ উপলক্ষে আরো দুই একটা পাড়া বিক্রি টিক্রি হইতে পারে, আপনারা টেনশন নিয়েন না। যদি এরকম আরো যে কয়দিন গত ঈদে একটা কিছু দেখলাম না, কিছু পাড়া বিক্রি হয়েছে, কিছু পাড়া বিক্রি হয়েছে, তো আরো যদি কিছু পাঠা পোটা বিক্রি টিক্রি হয়, এটা নিয়ে টেনশনের কিছু নেই, কারণ ঈদ আইলেই কিছু পাড়া বিক্রি হবে, এটাই স্বাভাবিক। অতএব পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা আপনারা টেনশন নিয়েন না, আপনারা আগাই যান। সারা বাংলাদেশের সকল ডিস্ট্রিবিউটর আমরা আপনাদের সাথেই আছি। আর আরো যারা যারা পেছন থেকে আলিস সেন্টারের দায়িত্বশীলদের সাথে কাজ করতেছেন, বিশেষ করে আমাদের আলিস সেন্টারের যারা স্টাফ, আপনাদেরকেও অশেষ ধন্যবাদ। আপনারা ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে দালিলিকভাবে আগায় নেওয়ার জন্য দিনরাত প্রচুর পরিশ্রম করতেছেন, আপনাদেরকেও অশেষ ধন্যবাদ। আর শেষ করে দিব বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়া। বিনিয়োগকারী ভাইজান যারা আছেন, আপনাদের আসলে নতুন করে তো করার কিছু নাই, আপনাদের তো কতবার কত কিছু বোঝাইছি, কত কিছু কইছি, যে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ডেস্টিনি চালুর দাবি জোরালো হবে। আপনি যত বেশি ডিন ভেরিফিকেশন করবেন, আপনি যত বেশি ডিন অ্যাক্টিভেশন করবেন, আপনি যত বেশি এনএফসি কার্ডের কাজ করবেন, আপনি যত বেশি টিম গোছাবেন, আপনি যত বেশি আপনার অ্যাক্টিভিজমটাকে বাড়াবেন, আপনি যত বেশি আপনার টোটাল টিম গোছাবেন, যত বেশি ডেস্টিনি চেন অফ কমান্ড এস্টাবলিশ করবেন, তত বেশি ডেস্টিনি চালুর দাবি জোরালো হবে। অতএব আপনার কাজ কি আশা করি বুঝতে পারছেন। আর আমরা যারা আমাদের কাজ চালাই যেতেছি, আমাদের এই প্রতিবাদ চলছে, চলবেই। আমরা হক প্রতিষ্ঠার জন্য এখন ডেস্টিনিতে কাজ করতেছি, আমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য ডেস্টিনিতে এখন কাজ করতেছি। আমাদের হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াই চলছে, চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।